দক্ষিণ পশ্চিমাঞ্চলে বাড়ছে জলবায়ু উদ্বাস্তুর সংখ্যা। এক দশকে অন্তত ৩০,০০০ পরিবারের ঠিকানা খুলনার বস্তি। সামাজিক নিরাপত্তা সংকট, টেকসই পুনর্বাসনের তাগিদ। যশোরের ভবদহের জলাবদ্ধতা নিরসনে ৪ দশকে ব্যয় ৯০০ কোটি টাকা। সুফল মেলেনি প্রকল্পের। অতিবৃষ্টির কবলে পানিবন্দী ৫০ গ্রামের অন্তত ১ লাখ মানুষ। চাহিদা কম থাকায় সংরক্ষণাগারে বাড়ছে চালের মজুত। কুষ্টিয়ায় লোকসানের শঙ্কায় মিল মালিকরা। সিন্ডিকেট করে না কেনার অভিযোগ। বাজার নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ কামনা। কচ্ছপ গতিতে চলছে ঝিনাইদহ যশোর ৬ লেন উন্নীতকরণের কাজ। প্রকল্পের মেয়াদ বাড়লেও অগ্রগতি মাত্র ১০%। চরম ভোগান্তিতে মানুষ। জেলা প্রশাসন ও সড়ক বিভাগের সাফাই। এবং আজ ২২শে শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস। প্রেম, প্রকৃতি আর মানব বন্দনা ছিল সৃষ্টির মূল মন্ত্র। কুষ্টিয়ায় কবিগুরুর কুঠি বাড়িতে নানা আয়োজন। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছে সপ্তাহের ৭ দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে খুলনা বিভাগ, সঙ্গে আছে আমি সাইফুল রুদ্র। প্রাকৃতিক দুর্যোগে বাড়িঘর নদীতে বিলীন হওয়া, কর্মসংস্থান না থাকা, লবণাক্ত জমিতে ফসল না ফলা সহ বিভিন্ন কারণে প্রতিনিয়ত খুলনার উপকূলীয় এলাকা ছাড়ছে মানুষ। টিকে থাকার শেষ চেষ্টা হিসেবে তারা ছুটছেন শহরে, কিন্তু শহরেও মিলছে না নিরাপদ আশ্রয় কিংবা নিশ্চিত ভবিষ্যৎ। মঞ্জুরুল হক মঞ্জুরের ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। বারবার ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূল। গত এক দশকে সিডর, আইলা, আমফান সহ অন্তত 10টি ঘূর্ণিঝড় সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বিস্তীর্ণ জনপদ। খুলনার কয়রা, দাকব ও পাইকগাছা সহ উপকূল জুড়ে বাড়ছে নদী ভাঙন ও লবণাক্ততার প্রভাব। বিলীন হয়েছে অসংখ্য বসতভিটা, অনাবাদী হয়েছে কৃষি জমি, কমেছে মৎস্য চাষ ও পশুপালনের সুযোগ। অস্তিত্ব রক্ষার শঙ্কা এখন উপকূলের হাজারো পরিবারের কণ্ঠে। কাজ ও আশ্রয় হারিয়ে এসব মানুষ দিন দিন বাধ্য হচ্ছেন নিজের ভিটেমাটি ত্যাগ করতে। শেষ আশ্রয় হিসেবে তারা বেছে নিচ্ছেন কাছের শহর। বাঙনে ভাঙে যায়, সময় লবণ পানি ঢুকে যায়, সে সময় আছে ফসল দিয়ে আছে একেবারে নষ্ট হয়ে যায়। এখন তো আমরা মনে করেন যে কোনো মুহূর্তে তোলা যেতে পারি। আমার আশেপাশে যারা লোকজন ছিল তারা বাগানে চলে গেছে, আর আমার তো এই একই অবস্থা। মাসে দেখা গেল 6 দিন 10 দিন এরকম কাজ হয়, এতে সংসার চলে না মানুষের। সমিতি অমুক তমুক দিয়ে কৃষকরা এখনো অনেক রাস্তায় ঋণগ্রস্ত। উপকূল ছেড়ে আসা এই জলবায়ু অভিবাসীদের বড় একটি অংশের ঠিকানা এখন খুলনা শহরের ঘিঞ্জি বস্তিগুলো। ভিটামাটি হারালেও মেলেনি মুক্তি, বরং শহরের অচেনা পরিবেশে শুরু হয়েছে বেঁচে থাকার আরেক সংগ্রাম। শহরের পরিচয়পত্র না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশ, অনিশ্চিত আয় আর সামাজিক নিরাপত্তার বাইরে থেকেই চলছে তাদের জীবন। কেউ দিনমজুর, কেউ গৃহকর্মী, কেউ রিক্সা চালিয়ে কোনো মতে সংসার চালাচ্ছেন। বন্যায় ভাইসে গেছে, এই জন্য আমরা খুলনায় আসছি। আমাদের ৩-৪ বার ঘর ভেঙে গেছে, তারপর আমরা এখানে আসি। খুলনার অবস্থা একদম বাজে ভাই, কোথাও কোনো কাজ কাম নাই। বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে নিয়ে কাজ করা বেসরকারি সংস্থাগুলোর তথ্য বলছে, খুলনা শহরের বস্তিগুলোর প্রায় ৭০% মানুষ দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূল এলাকা ছেড়ে এসেছেন। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে তৈরি হওয়া এই অভিবাসীদের বিষয়টিকে কেবল প্রাকৃতিক দুর্যোগ হিসেবে না দেখে আইনি ও সামাজিক সুরক্ষার কাঠামোর মধ্যে আনতে হবে। এই সংখ্যা যদি ক্রমান্বয়ে বাড়তে থাকে, একসময় শহরে আর কোনো মানুষের বসবাসের স্থান থাকবে না। কারিগরি শিক্ষার মাধ্যমে তাদেরকে যদি দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে পারি, তাহলে সবচেয়ে আমাদের জন্য একটা বড় বুস্টিং হবে। খুলনা মহানগরীতে শতাধিক বস্তিতে লক্ষাধিক মানুষের বসবাস। বেসরকারি সংস্থার তথ্য মতে গত 10 বছরে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের বিভিন্ন উপকূলীয় এলাকা থেকে এসব বস্তিতে এসেছেন অন্তত 30,000 পরিবার। এই স্রোত থামাতে এবং বাস্তুচ্যুত মানুষকে উপকূলে ফিরিয়ে দিতে কর্মসংস্থান, টেকসই পুনর্বাসন এবং দুর্যোগের ক্ষতি কমাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন বলছেন সংশ্লিষ্টরা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে খুলনায় আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। তার সঙ্গে যুক্ত হচ্ছেন জলবায়ু বিশেষজ্ঞ শামীম আরফিন। সরাসরি চলে যাচ্ছি রুবেলের কাছে।
খুলনার উপকূলীয় এলাকায় জলবায়ুর প্রভাবে বাস্তুচ্যুত মানুষের নানা রকম সংকট নিয়ে আমরা প্রতিবেদন তো দেখছিলাম। এ নিয়ে আসলে কী করণীয় রয়েছে তা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে রয়েছেন উন্নয়ন কর্মী ও জলবায়ু বিশেষজ্ঞ শামীম আরফিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু জানতে চাই যে আমরা খুলনা সহ দক্ষিণ পশ্চিমের বিভিন্ন উপকূলীয় এলাকায় যে সংকটগুলো দেখছি, যার ফলে মানুষ বাধ্য হয়ে শহরে আসছেন, এই বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করেন। কী ধরনের সংকট আপনারা দেখছেন? এই সংকট আরও বাড়ার সংখ্যা রয়েছে কিনা? ধন্যবাদ। খুবই ভালো সময় একটি এই নিউজটা সম্প্রচারিত হচ্ছে। মূলত বাস্তুচ্যুত হওয়ার এবং পেশাচ্যুত হওয়ার প্রধান কারণগুলো হলো যে স্থানীয়ভাবে গ্রামীণ জনপদের মানুষরা অর্থনীতিতে যেভাবে তারা অংশগ্রহণ করতেন বা কন্ট্রিবিউট করতেন, সেই জায়গাটায় ঘাটতি যখন তৈরি হয় তাদের চলে আসতে বাধ্য হয়। এই ঘাটতির কারণটাই হলো আমাদের এই অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, ঘন ঘন জোয়ারে স্ফীতির কারণে এটা হচ্ছে, পানি সংকট বৃদ্ধি পাচ্ছে, তাপদাহর কারণে আমাদের ঘর বাড়ি এবং পশুপালনের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কৃষি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দীর্ঘমেয়াদী একটা ক্ষয়ক্ষতির কারণে মূলত মানুষকে চলে আসতে বাধ্য হচ্ছে। এবং তাদের এই ফিরে যাওয়া বা চলে আসা, এই জায়গাটায় আমরা যেটুকু আমাদের অভিজ্ঞতা সেটা হলো প্রাইমারি পর্যায়ে তারা যখন চলে আসেন, তারা ধরেন খুলনা শহরে তারা থাকেন এবং তারপরে তারা হয়তো অন্য কোনো জায়গায় যান, সেকেন্ডারি জায়গায় যান, টার্সিয়ার লেভেলে যান। তো আমাদের গবেষণার মধ্যে দিয়ে আমরা দেখতে পাই যে টার্সিয়ার লেভেলে যে তাদেরকে আমরা খুঁজে পাই না। এখন আপনি যদি মনে করেন যে এর ক্ষয়ক্ষতির বিষয়ে যদি আমরা একটু আলোকপাত করি, শুধুমাত্র ইকোনমিক্যাল ক্ষয়ক্ষতি সেটা না। গ্রামের একজন দক্ষ কৃষক তিনি যখন শহরে এসে অদক্ষ একজন রিক্সা চালক হচ্ছেন, গ্রামের একজন জেলে তিনি মাছ ধরা যার পেশা, তিনি বংশ পরম্পরা তিনি মাছ ধরছেন, তিনি সেই পেশাচ্যুত হচ্ছেন, মাছ পাওয়া যাচ্ছে না। ফসলের উৎপাদন তো দুটো কারণেই কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। একটা হলো জলবায়ু পরিবর্তনের একটি কারণ, আরেকটি হলো নগরায়নের কারণ। আমরা পেরি আরবান এরিয়া প্রতি বছর সরকারি হিসাব মতে আমরা 1 ভাগ কৃষি জমি আমাদের নগরায়নের মধ্যে চলে যাচ্ছে। কাজে আমাদের কৃষিটাও আজকে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে, ভবিষ্যতের আরও ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। এটি একটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। এই সংকটগুলো আপনারা আসলে চিহ্নিত করেছেন, এই সংকটগুলো মোকাবেলায় আসলে কি করণীয় রয়েছে? আপনাদের কোনো সুপারিশ রয়েছে কিনা গবেষণা লব্ধ থেকে? অবশ্যই সুপারিশ। যে কাজটা আমরা করতে চাই সে কাজগুলো গ্রামেই করতে হবে। সেটি হলো যে মানুষগুলি বাস্তুচ্যুত হচ্ছেন, পেশাচ্যুত হচ্ছেন, তাকে আবারই তারা যাতে পেশাচ্যুত না হন, তাহলে স্থানীয় পর্যায়ে তার রেজিলিয়েন্স বৃদ্ধি করা। কীভাবে তাদের রেজিলিয়েন্স বৃদ্ধি করা যায়, যেটা এখন আমরা এনজিওদের ভাষায় বা বিশেষজ্ঞদের ভাষায় লোকালি লেড অ্যাডাপ্টেশন বলছি, লোকালি লেড রেজিলিয়েন্স বলছি। রেজিলিয়েন্সের উদ্যোগগুলি করা দরকার সরকারি বেসরকারি যৌথভাবে একই সাথে। কারণ এই কারণটা শুধু আমাদের দেশের না, তো আন্তর্জাতিক কারণ। অতএব আন্তর্জাতিক যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদের উচিত আমাদের ক্ষতিপূরণটা দেওয়া, ঋণ নয়। আমরা ক্ষতিপূরণ চাই এবং এই ক্ষতিপূরণের অর্থ দিয়ে আমরা রেজিলিয়েন্স। বিষয়টি জানতে চাই যে যারা আসলে শহরে চলে আসছেন তারাও তো নানা রকম সংকটে রয়েছে, তাদের সামাজিক নিরাপত্তা বা অর্থনৈতিক জায়গায় আসলে কোনো কাজ করার সুযোগ রয়েছে কিনা? অবশ্যই তাদের নিরাপত্তা প্রয়োজন। শহরে যখন তারা আসেন, সিটি কর্পোরেশনের আমরা নাগরিক, আমরাই তো পর্যাপ্ত সেবা পাই না, আমাদের আর্থিক অভাব, আমাদের সিটি কর্পোরেশনের ওই সংকটটা আছে। কিন্তু খুলনা যারা এইরকম নিম্ন আয়ের মানুষরা, যাকে আমরা বস্তি বলি, যেখানে যারা বসবাস করেন, তারা বেসিক সার্ভিসগুলি পান না। তারা ওয়াটার স্যানিটেশনের সুযোগ নেই, নারীদের আর সুযোগ নেই, অধিকারের সুযোগ নেই এবং মানুষ বিভিন্নভাবে সামাজিক অপকর্মের মধ্যেও তারা জড়িয়ে পড়ছে। এর থেকে নিশ্চয়ই আমাদের বের হওয়া দরকার এবং এই সুযোগ সুবিধা আমরা এখানে আসলে কি সুপারিশ করেন আপনারা? আমাদের প্রধান সুপারিশগুলি হলো যে স্থানীয় পর্যায়ে রেজিলিয়েন্স করতে হবে, যাতে রেজিলিয়েন্সিটা বাড়লে মানুষ ওখান থেকে না আসেন। স্থানীয় পর্যায়ে সমাধান স্থানীয়ভাবেই করতে হবে সমস্যাগুলির। সেই সমাধানের জন্য সরকার, আন্তর্জাতিক মহল এবং স্থানীয় জনপ্রতিনিধি এবং এনজিওরা যৌথভাবে কাজ করলে একটি সমাধানের পথ সম্ভবত পাওয়া যেতে পারে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে বলছিলেন, আসলে কার্যকর একটি উদ্যোগের কথা বলা হয়েছে, বিভিন্ন দপ্তর থেকে সরকারি বেসরকারি সমন্বয় করে সংকটগুলো চিহ্নিত করে তার সমাধানে উদ্যোগ নিলে সেটি ভবিষ্যতের জন্য ভালো হবে বলছেন বিশেষজ্ঞরা। তো আমার কাছে এই ছিল আজকের আলোচনার সবশেষ। খুলনা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল, তার সঙ্গে কথা বলছিলেন জলবায়ু বিশেষজ্ঞ শামীম আরফিন। যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে গত 4 দশকে ব্যয় হয়েছে 900 কোটি টাকা, তারপরও মেলেনি কোনো সুফল। গত জুলাই মানের অতিবৃষ্টির কবলে বর্তমানে পানিবন্দী 2 উপজেলার 50 গ্রামের অন্তত 1 লাখ মানুষ। জুয়েল মৃধার পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট।
টানা বর্ষণ আর পলি জমে নদী ভরাট হওয়ায় যশোরের ভবদহ অঞ্চলে আবারও দেখা দিয়েছে জলাবদ্ধতা। ঘরের উঠান থেকে শুরু করে স্কুল মাঠ সবই এখন পানির নিচে। অভয়নগর ও মনিরামপুরের অন্তত 50 গ্রামের মানুষের জীবনযাত্রা এখন পুরোপুরি থমকে গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 1 লাখ মানুষ। ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর, তলিয়ে গেছে ডুমুরতলা, ভেদভিটা ও আন্দা বলার বাঁধ সহ গুরুত্বপূর্ণ কয়েকটি আঞ্চলিক সড়ক। স্থানীয়দের দাবি, জলাবদ্ধতা নিরসনে প্রায় 140 কোটি টাকার নদী খনন কাজ চলমান থাকলেও বাস্তবে কমেনি পানি। কয়েক দশক ধরে আমাদের এই অঞ্চলে জলাবদ্ধতা থাকে। 3-4 দিন রান্না করতে পারিনি, তারপরে চালিয়ে বান্ধে রান্না করতেছি। একটু ভালো কিছু আশা করছিলাম, তো দেখি এবছরই বেশি ভুক্তভোগী। এবছর অনেক আগেই হচ্ছে জল এসে গেছে। 50টি গ্রাম এবং 10 লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী হয়ে পড়ে আছে। সাপ ব্যাঙ মানুষ একসঙ্গে বসবাস করছে। আমরা অবিলম্বে আমডাঙ্গা খাল এই মুহূর্তে সংস্কারের ব্যবস্থা করা হোক। এদিকে পানি উন্নয়ন বোর্ডের দাবি, জনগণের চাহিদা মতো নদী খননের কাজ চলছে এবং তার অগ্রগতি 62%। মূলত ভারী বর্ষণের কারণে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ড্রেজিং কাজও চলমান আছে, পানি নিষ্কাশনও খুব বেশি ত্বরান্বিত হয়েছে। আশা করছি যে খুব স্বল্প সময়ের মধ্যে যদি অতিবৃষ্টি বা ভারী বর্ষণ ভবদ এলাকায় না হয়, তাহলে মানুষের যে উঠানে বা বাড়িঘর ধরে কাছাকাছি যে পানিটা বৃদ্ধি পেয়েছে, এই পানির পরিমাণটা একদম সহনীয় পর্যায়ে চলে আসবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে গত 4 দশকে ভবদহের জলাবদ্ধতা নিরসনে সরকারি ও আন্তর্জাতিক অর্থায়নে প্রায় 900 কোটি টাকা ব্যয় হয়েছে। সময় সংবাদ, যশোর। বিভাগীয় সময় আরও থাকছে। যশোরে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি আক্রান্ত অভয়নগরে। হাসপাতালে অতিরিক্ত রোগীর চাপে চিকিৎসা দিতে হিমশিম অবস্থা। চাহিদা কম থাকায় সংরক্ষণাগারে বাড়ছে চালের মজুত। চালের অতিরিক্ত মজুতে লোকসানের শঙ্কায় মিল মালিকরা। পাইকারি ব্যবসায়ীরা সিন্ডিকেট করে চাল না কেনায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ তাদের। উৎপাদিত এবং সংরক্ষিত চালের বিষয়ে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান মিল মালিক সমিতির। বাবুল হোসেনের ক্যামেরায় SM রাশেদের রিপোর্ট। দেশের বৃহৎ চালের মুকাম কুষ্টিয়ার খাজানগর। এই এলাকায় 192টি চাল মিলে প্রতিদিন উৎপাদন হচ্ছে বিভিন্ন মানের চাল। চাল মিলগুলো উৎপাদিত বিপুল পরিমাণ চাল এখন গুদামে আটকে আছে। চাল গুদামজাত থাকায় বৃদ্ধি পেয়েছে সংরক্ষণ সংকট ও নষ্ট হওয়ার আশঙ্কা। দীর্ঘদিন ধরে গুদামে চাল সংরক্ষণ করতে গিয়ে বাড়ছে গুদাম ভাড়া, শ্রমিক ও রক্ষণাবেক্ষণ ব্যয়। পাশাপাশি অতিরিক্ত সময় ধরে সংরক্ষণে চালের মান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। কুষ্টিয়া তথা খাজানগর এলাকায় যতগুলো মিল আছে প্রত্যেকটা মিলে একই অবস্থা। আমরা যারা মিল মালিক আছে, আমরা মনে হয় না টিকে থাকতে পারবো। আমাদের সামনে অনেক হয়তো খারাপ দিক আসতে পারে। সঠিক সময় যদি আমরা চাউল বিক্রয় করতে না পারি, তাহলে আমাদের এক সময় মিল বন্ধ করে দেওয়ার উপক্রম হতে পারে। দাম না বেড়েও যদি আমাদের রেগুলার বেস যদি প্রতিদিন বেচা কেনাটা ঠিক মতন থাকে, এটাই আমাদের জন্য আলহামদুলিল্লাহ। পাইকারি ব্যবসায়ীরা সিন্ডিকেট করে চাল ক্রয় না করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। মজুতকৃত চালের বিষয়ে সরকারের মন্ত্রণালয়গুলোর যৌথ উদ্যোগ নেওয়ার আহ্বান মিল মালিক সমিতির। আমাদেরকে সরকারের সহায়তা, সরকারের বাণিজ্য ব্যাংক সেক্টর যাতে আমাদেরকে আরও স্বল্প ঋণে যাতে আমাদের সহায়তা দেয়। বিদ্যুতের যে মূল্যটা, এটা যেন এই শিল্পকে যেন, কৃষি শিল্পের যেন বিদ্যুতের মূল্যটা যেন একটু স্থিতিশীল রাখে। কুষ্টিয়া খাদ্য বিভাগের তথ্য মতে কুষ্টিয়া জেলার মিলগুলো প্রতিদিন প্রায় 3,500 মেট্রিক টন চাল উৎপাদন করে। SM রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। যশোরে বাড়ছে ডেঙ্গু রোগের সংখ্যা। বিশেষ করে অভয়নগর উপজেলায় এর প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। অতিরিক্ত রোগীর চাপে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। স্বাস্থ্য বিভাগ বলছে, ডেঙ্গু চিকিৎসা ও প্রতিরোধ কার্যক্রম সমান তালে চলছে। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বর মাস ডেঙ্গু রোগের প্রকোপ দেখা যায়। যশোরে এবছর জুন মাসের শুরু থেকেই ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হওয়া শুরু হয়। প্রথম দিকে ডেঙ্গুর প্রকোপ সারা দেশের তুলনায় কিছুটা কম থাকলেও এখন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জেলার 8 উপজেলাতেই মিলছে ডেঙ্গু রোগী। এইখানে এসে ডাক্তারের কাছে আপনার চেক আপ করি, চেক আপের তখন ডেঙ্গু পজিটিভ আসে। আমি আজকে 5 দিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত। অবশ্য স্বাস্থ্য বিভাগ বলছে, ডেঙ্গু চিকিৎসা ও প্রতিরোধ কার্যক্রম সমান তালে চলছে। আমরা প্রতিনিয়ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ কমিউনিটি ক্লিনিক পর্যায়ে আমরা স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম বজায় রেখেছি। মানুষকে সচেতন করা হচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার কিন্তু হাসপাতাল সহ চিকিৎসা কেন্দ্রের আশপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম বজায় আছে। সিভিল সার্জন অফিসের তথ্য মতে চলতি মৌসুমে আক্রান্ত রোগীদের মধ্যে 347 জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন, তবে কেউ মারা যাননি।
সময় সংবাদ, যশোর। গেল 2 মাস ধরে মেহেরপুরের সরকারি হাসপাতালগুলোতে বন্ধ রয়েছে সব ধরনের অপারেশন। তালাবদ্ধভাবে পড়ে রয়েছে অপারেশন থিয়েটার। এজন্য রোগীদের যেতে হচ্ছে বেসরকারি হাসপাতালে। তবে অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ না থাকায় এই সংকট তৈরি হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। মেহেরপুরের মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মোহাম্মদ আলী অপারেশনের রোগী। গেল 1 মাস ধরে তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। জেলার হাসপাতালে অপারেশন বন্ধ। বেসরকারিভাবে কিংবা জেলার বাইরে চিকিৎসা নেওয়ার আর্থিক সক্ষমতা না থাকায় এভাবেই ভুগছেন তিনি। গেল 2 মাসে জেলার সরকারি হাসপাতালগুলোতে অপারেশন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে রোগীরা। এখানে তো কোনো চিকিৎসাই নেই, মনে করেন হসপিটালে অপারেশনের ব্যবস্থাটা তাড়াতাড়ি চালু হোক। রোগী আসছে আমাদের কাছে, কিন্তু আমরা বলছি ওটি হচ্ছে না, ওরা চলে যাচ্ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে অ্যানেস্থেসিস্ট না থাকায় অপারেশন করা সম্ভব হচ্ছে না। অথচ মেহেরপুর জেনারেল হাসপাতালে অ্যানেস্থেসিস্ট ডাক্তার পদায়ন হলেও যোগদান করেননি তিনি। একজন জুনিয়র কনসালটেন্ট অ্যানেস্থেসিয়া হিসেবে অর্ডার হয়েছে, উনি এখনো জয়েন করেননি। আমরা জনবলের কারণে ওটি করতে পারছি না, আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। সরকারিভাবে মুজিবনগর ও গাংনী উপজেলায় 2টি 50 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স এবং সদরে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল রয়েছে। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। বিভাগীয় সময় আরও থাকছে। ঝিনাইদহের শৈলকুপায় মহাসড়কের প্রশাসনের অভিযান। অধিগ্রহণ করা জমিতে গুড়িয়ে দেওয়া হলেও অবৈধ স্থাপনা, প্রায় 2.5 একর ভূমি উদ্ধার। ঝিনাইদহ যশোর মহাসড়ক 6 লেনে উন্নীতকরণের কাজ চলছে কচ্ছপ গতিতে। 1 দফা বাড়ানো কাজের মেয়াদও শেষের পথে, কিন্তু কাজ হয়েছে মাত্র 10%। ভোগান্তি পাচ্ছেন সড়ক ব্যবহারকারীরা। জেলা প্রশাসন বলছে প্রকল্পকে জমি বুঝিয়ে দেয়া হয়েছে, আর প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন জমি বুঝে পেলেও স্থাপনা অপসারণ না হওয়ায় পুরোদমে শুরু হচ্ছে না এই কাজ। রুটাস রহমান সোহাগের রিপোর্ট, ছবি তুলেছেন রামিম খান। ঝিনাইদহ যশোর মহাসড়ক 6 লেনে উন্নতিকরণ প্রকল্পের অনুমোদন হয়েছে 2020 সালের 24 নভেম্বর। কাজের মেয়াদ 1 দফা বাড়িয়ে বর্ধিত করা হয় 2026 সালের 31 ডিসেম্বর পর্যন্ত। আর মাত্র কয়েক মাস বাকি থাকলেও এখন পর্যন্ত কাজ হয়েছে মাত্র 10%। কয়েকটি স্থানে ফ্লাইওভারের পাইলিং, ব্রিজের গার্ডার, কালভার্টের কিছু অংশ সম্পন্ন হলেও মূল সড়কের কাজ এখনো শুরু হয়নি। ফলে প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন এই সড়কে চলাচলকারী যাত্রী ও চালকরা। ধুলাবালু, খানাখন্দ আর ধীরগতির যান চলাচলে এই মহাসড়ক এখন ভোগান্তির আরেক নাম। যশোরে যায় 6 লেন রাস্তা, যাতে অতি দ্রুত এই রাস্তাটা রাস্তার কাজটা সম্পূর্ণ হয়। আমাদের এই কাজটি শুনছি নাকি ডিসেম্বরে শেষ হওয়ার কথা, কিন্তু আমার যে মনে হচ্ছে যে আরো 2-4 বছরে এই রাস্তার কাজ শেষ হবে না। আমরা চলাচল করতে পারছি না, গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হওয়ার তালে আছে। রাস্তা ভালো চাই আমরা, গতি বাড়ানোর দরকার, কারণ জনগণ যথেষ্ট ভোগান্তি হচ্ছে। ঝিনাইদহ থেকে কালীগঞ্জ পর্যন্ত যাত্রী লাগতো আধা ঘন্টা, এখন লাগে 1 ঘন্টার উপরে। যানবাহন ব্যাপক সময় আপনার বিকল হয়ে পড়ে থাকে, বিভিন্ন সময় দুর্ঘটনা হয়। তো এইগুলো রাস্তার কাজটা দ্রুত সম্পন্ন হলে এলাকার লোকের খুব উপকার হয়। জেলা প্রশাসন বলছে গত মাসে প্রকল্প কর্তৃপক্ষকে বুঝে দেয়া হয়েছে জমি, আর সড়ক বিভাগ বলছে জমি বুঝে পেলেও এখনো অনেক স্থাপনা অপসারণ হয়নি। স্থাপনা সরানো হলেই পুরোদমে শুরু হবে কাজ। 6 থেকে 7 মাস আগে আমাদের প্রথম ফেজ সেটি আমরা উইকেয়ার প্রকল্পকে বুঝিয়ে দিয়েছি। সদরের যে অংশটুকু সেটিও আমরা গত মাসে বুঝিয়ে দিয়েছি। আমাদের দিক থেকে ভূমি অধিগ্রহণের কোনো সমস্যা নেই। কিছু কিছু স্থাপনা এখনো আছে, তো সেগুলা হয়তো খুব দ্রুততম সময়ে হয়তো ওনারা স্থাপনাটা সরে নেবেন এবং আমরা প্রস্তুত আছি কাজের জন্য। 2020 সালের 24 নভেম্বর একনেক সভায় ওয়েস্টার্ন ইকোনমিক করিডোর ফেজ 1-এর আওতায় ঝিনাইদহ যশোর মহাসড়ক 6 লেন উন্নয়ন অনুমোদন দেওয়া হয়। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। চুয়াডাঙ্গা জেলা জুড়ে আঞ্চলিক সড়ক ও মহাসড়কের পাশে রয়েছে ঝুঁকিপূর্ণ মরা গাছ ও ডাল। ঝড় বৃষ্টির সময় ডাল ভেঙে পড়ে ও গাছ উপড়ে যায়। এতে প্রায় ছোট বড় দুর্ঘটনা সহ ঘটছে প্রাণহানির ঘটনাও। স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দীর্ঘদিনেও এসব গাছ অপসারণ না করায় এসব দুর্ঘটনা ঘটছে।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শাহিপুর গ্রামের স্কুলপাড়ার তরুণ আইনজীবী রকনুজ্জামান আদালতের কাজ সেরে স্ত্রী সন্তান নিয়ে মোটরসাইকেলে করে 18 জুলাই দুপুরে ভালাইপুর গ্রামে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথে সড়কের পাশের শিলকরাই গাছের শুকনা ডাল ভেঙে মাথায় পড়ে স্বামী স্ত্রী আহত হন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 30 জুলাই মারা যান তিনি। স্থানীয়রা বলছেন, জেলা জুড়ে সড়কে রয়েছে ঝুঁকিপূর্ণ মরা গাছ ও ডাল। ঝড় বৃষ্টির সময় ডাল ভেঙে পড়ে ও ঝুঁকিপূর্ণ গাছ উপড়ে পড়ে যায়। এতে পথচারীরা গুরুতর আহত হন। কর্তৃপক্ষের উদাসীনতার কারণে হতাহতের ঘটনা ঘটছে অভিযোগ তাদের। দুজনে গাড়ি থেকে পড়ে সেন্সলেস হয়ে যায়। তারপর ওখানকার আশেপাশে মানুষ মাথায় পানি ঢালার পরে আমার যখন জ্ঞান ফেরে উঠে দেখি বাচ্চা একজনের কোলে কান্নাকাটি করছে আর আমার হাজব্যান্ডের মাথা দিয়ে রক্ত বের হচ্ছে। মরা গাছগুলো যে কোনো সময় ভেঙে পড়ে মানুষের ক্ষয়ক্ষতি হতে পারে। প্রত্যেকটা রাস্তা সংলগ্ন যে গাছগুলো আছে সেখানে অনেক মরা ডাল আছে, মরা গাছপালা আছে, সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যত সময়ে সেগুলো অপসারণ করছে না। তবে দুর্ঘটনা এড়াতে দ্রুত সড়কের পাশ থেকে ঝুঁকিপূর্ণ শুকনা গাছ ও ডাল অপসারণ করা হবে বলে জানান জেলা পরিষদের প্রশাসক। অতি দ্রুত আমরা এই সমস্যার সমাধান করব, যাতে এই ঝুঁকিপূর্ণ গাছের কারণে যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। চুয়াডাঙ্গার সঙ্গে মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া জেলার সড়ক পথে যোগাযোগ রয়েছে। সড়কের দুই পাশে জেলা পরিষদ ও সড়ক ও জনপথ বিভাগের লাগানো গাছ রয়েছে। আর চুয়াডাঙ্গা মহাসড়ক ও জেলা সড়কের দুই পাশে প্রায় 300 মরা ও ঝুঁকিপূর্ণ গাছ রয়েছে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। মরণ ফাঁদে পরিণত হয়েছে সাতক্ষীরা পৌরসভার নির্মাণাধীন ড্রেন। বাঁশ দিয়ে ঠেকিয়ে রাখা প্রাচীর, দুর্ঘটনার শঙ্কা এলাকাবাসীর। তবে দ্রুত কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন ঠিকাদার। আর পৌর কর্তৃপক্ষ বলছে, সেপ্টেম্বরে শেষ করতে না পারলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। সাতক্ষীরা পৌরসভার ড্রেন ও সড়ক সংস্কার কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের ধীরগতির কারণে ঝুঁকির মুখে পড়েছে সড়ক সংলগ্ন বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা। চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সড়ক। এমন চিত্র দেখা গেছে পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কাটিয়া সরকারপাড়া এলাকায়। কয়েকটি বাড়ির প্রাচীর, রান্নাঘর ও গেট ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও বাঁশ ও খুঁটি দিয়ে প্রাচীর ঠেকিয়ে রাখা হয়েছে। আবার বাড়ি থেকে বের হতে বাসিন্দাদের ব্যবহার করতে হচ্ছে বাঁশের তৈরি অস্থায়ী সাঁকো। এতে চরম ভোগান্তিতে পৌরবাসী। আমরা ভ্যান নিয়ে চলতে পারি না ভাই, আমরা গরিব মানুষ, খুব কষ্ট করে চলতে হয়। দেখেন পট ঘাড়ে করে নিয়ে যাচ্ছে। এমনি তো জলবদ্ধতা এলাকা, ড্রেনটা যেভাবে পড়ে আছে আমরা এবছর টোটালি চলাফেরা করতে পারবো না। আমি তো পার হতে পারি না, কেউ বাইরে হতে পারে না, পথ নেই, ঘাট নেই, কি করবে? বাড়ির সামনে সাঁকো দিয়ে তাদের পার হতে হচ্ছে, বিশেষ করে শিশু, বাচ্চা, মহিলারা অসুবিধায় পড়ছে। কাজে ধীরগতির কথা স্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে, দ্রুত শেষ করা হবে ড্রেনের কাজ। এখন এই কাজটা করতে আমাদের সময়ের থেকে একটু কিছু দীর্ঘায়িত হওয়ার অনেক ত্রুটি বিচ্ছুটির কারণ আছে। তবে আল্লাহর রহমতে আমরা এখন মোটামুটি কাজটা অনেকটাই এগিয়ে নিয়ে গেছি। আর পৌর প্রকৌশলী জানান, সেপ্টেম্বরে শেষ করতে না পারলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। আমাদের পৌর পরিষদের সিদ্ধান্ত মোতাবেক আমাদের ডিডিএলজি সার্মন প্রশাসক স্যারের নির্দেশে ঠিকাদারকে ডেকে খুব দ্রুত কাজটি করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। যদি সেভাবে কাজ শুরু না করে তাহলে পরবর্তীতে আমরা আইনি ব্যবস্থা নেব ঠিকাদারের বিরুদ্ধে। 2024 সালের 5 মে 15,36,23,512 টাকা ব্যয়ে 6 কিলোমিটার সড়ক ও 1.8 কিলোমিটার ড্রেন নির্মাণে কার্যাদেশ পায় বনান্তর ট্রেডিং লিমিটেড। সময় সংবাদ, সাতক্ষীরা। ঝিনাইদহের শৈলকুপায় মহাসড়কের প্রশাসনের অভিযান। গুড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা। সকালে উপজেলার পাইকপাড়া গ্রামে এই অভিযান চালায় উপজেলা প্রশাসন ও সড়ক বিভাগ। এ সময় মহাসড়কের বাঁক সরলীকরণ প্রকল্পের অধিগ্রহণ করা প্রায় 2.5 একর জমি উদ্ধার করা হয়। ভেঙে ফেলা হয় অবৈধভাবে গড়ে তোলা 19টি স্থাপনা। একই সঙ্গে জমিতে থাকা ঘর, দোকান ও গাছ নিলামে বিক্রি করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিভাগীয় সময় আরও একবার, আজ 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুরের 85তম প্রয়াণ দিবস। প্রেম, প্রকৃতি আর মানববন্দনা ছিল তার সৃষ্টির মূল মন্ত্র। বাঙালির ভাব বৈচিত্র্যে সদা জাগ্রত কবিগুরু রবীন্দ্রনাথ। প্রয়াণ দিবস উপলক্ষে কুষ্টিয়ায় তার কুঠিবাড়িতে ছিল নানা আয়োজন। সকালে কুঠিবাড়িতে কবির মুরালে পুষ্পমাল্য অর্পণ করেন সাংস্কৃতিক কর্মীরা। পরে কাস্টোডিয়ানের কার্যালয়ে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিল্পীদের নিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সহ কবি, সাহিত্যিক ও রবীন্দ্র ভক্তরা উপস্থিত ছিলেন। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার।
দক্ষিণ পশ্চিমাঞ্চলে বাড়ছে জলবায়ু উদ্বাস্তু সংখ্যা। এক দশকে অন্তত 30,000 পরিবারের ঠিকানা খুলনার বস্তি। সামাজিক নিরাপত্তা সংকট, টেকসই পুনর্বাসনের তাগিদ। যশোরের ভবদহের জলাবদ্ধতা নিরসনে 4 দশকে ব্যয় 900 কোটি টাকা। সুফল মেলেনি প্রকল্পের। অতিবৃষ্টির কবলে পানিবন্দী 50 গ্রামের অন্তত 1 লাখ মানুষ। এবং চাহিদা কম থাকায় সংরক্ষণাগারে বাড়ছে চালের মজুত। কুষ্টিয়ায় লোকসানের শঙ্কায় মিল মালিকরা। সিন্ডিকেট করে না কেনার অভিযোগ। বাজার নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ কামনা। এ ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো ঢাকা বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী আলিসা ইসলাম। ধন্যবাদ রুদ্র। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সবাই।